ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট, যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে উঠেছে ঘুষ বাণিজ্যের ভয়াবহ অভিযোগ। ফাঁস হওয়া অডিও ভিডিওতে ধরা পড়েছে ওসি, এসআই এবং কনস্টেবলের যোগসাজশে ঘুষ লেনদেন, এমনকি মামলার আসামিকে সিল মেরে পার করে দেওয়ার মতো ঘটনাও। অডিওতে শোনা গেছে যাত্রীদের কাছে থেকে নেওয়া ঘুষের টাকা কাদের মধ্যে কিভাবে ভাগ হবে তা নিয়ে স্পষ্ট কথোপকথন। আর ভিডিওতে দেখা যায় যাত্রী ছাড়া ইমিগ্রেশনের ভেতরে এক এসআই পাসপোর্টে সিল মারছেন। পরে জানা যায় ওই ব্যক্তি মামলার আসামি। যাত্রীদের অভিযোগ, মেডিকেল ভিসায় ভারত যেতে ৫,০০০ থেকে ১ লাখ টাকা পর্যন্ত ঘুষ দাবি করা হয়। টাকা না দিলে নানা অজুহাতে আটকে রাখা হয়। বাংলাদেশে আসার পরে তো তারা অনেক বাজে ধরনের কমেন্টস কথা বলছে, বলার পরে তারা বলছে যে তোদের নামে মামলা হয়ে গেছে, জায়গা তোরা শেষ। তারপরে তারা কি জিটি করতে হবে নাকি জিটি করা পুরো ডিটেলস লেখা রাখছে, লেখা পাঠাই দিচ্ছে। যতটুকু বলছিলাম না ২০,০০০ টাকা দিতে, সময় তাদের শুনে যাওয়ার সময় আপনার আমাদের পাসপোর্ট নিচ্ছে বাংলাদেশের ইমিগ্রেশনে, ঠিক আছে? পাসপোর্ট নিচ্ছে, নেওয়ার পরে তারা আমাদের সাথে অনেকক্ষণ তর্ক করছে। তারা একটা সিঙ্গেল রুম, যাদের ইমিগ্রেশন যে জায়গায় রুমটা, তাদের পিছনে একটা জায়গা আছে তাদের থাকার জন্য, ওই থাকার রুমে নিয়ে আমাদের সাথে অনেক তর্ক বিতর্ক, আমাদের সবকিছু চেক করছে। করার পরে তারা আবার ২০,০০০ টাকা চেয়েছিল, তখন আমরা দিয়ে তার ৫,০০০ টাকা দিচ্ছি আর কি, যে এটা আপনারা রাখেন শেষ। তারা বলতেছে যদি না মামলা আছে, উমুক আছে, সুমুক আছে, কই আর কত কিছু বলছে, এগুলো তো বলতে পারবো না আপনাকে এখন। মানে অনেক তর্ক হুদাই খালি সারা বলতেছি, যারা আমাদের সাথে কোনো কিছু না, আপনাদের চেক করলেন সব তো ডকুমেন্টস আমাদের কাছে আছে। এখন বলতেছে আমাদের নামে যে মামলা আছে, আমরা মামলার যে কাগজ, মানে যে আমাদের মামলা নাই সেই কাগজ করে দেখাই, তারপরে বুঝি বলে মামলা আছে, তার কিভাবে তর্ক করবো? আর পরে ৫,০০০ টাকা দিচ্ছেন না? জি, তোবার যাবে সব চেক করছে, কোনো কিছুই পায় না। আমাদের অপরাধ থাকে, তারপরে ছাড়বে না। মনে করেন কি করবো, এখন যাইতে তো হবেই। তারপরে তাদেরকে ৫,০০০ টাকা দিয়ে তারপর আমরা গেছি। সূত্র বলছে, প্রতিদিন গড়ে ১.৫ থেকে ২ লাখ টাকা ঘুষ ওঠে এই চক্রের হাতে। ২২ জুলাই কুমিল্লার ২ বাসিন্দার কাছে এসআই আব্দুর রহিম দাবি করেন ৪০,০০০ টাকা। টাকা না দিলে ভারতীয় ইমিগ্রেশনের তথ্য পাঠিয়ে দেন, ফলে আগরতলায় প্রবেশে ব্যর্থ হয়ে ফিরে আসতে হয় তাদের। শেষ পর্যন্ত ৫,০০০ টাকা দিয়ে ছাড়া পান তারা। গত ১০ আগস্ট আমার ভাগ্নি জামাই ভারতে যাওয়ার উদ্দেশ্যে, চিকিৎসার জন্য ভারতে যাওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ ইমিগ্রেশন, আখাউড়া ইমিগ্রেশনে গেলে একজন রুগী, আমার ভাগ্নি হলো রুগী, তার মাথার ব্রেনের করা হবে, চিকিৎসা করা হবে চেন্নাইতে। তখন বাজে ৩টা ১০, বাংলাদেশ সময় ৩টা ১০-এ তারা ইমিগ্রেশনে ঢুকছে। কিন্তু ইমিগ্রেশন অফিসার বলতেছে একজন যেতে পারবে, শুধু রুগী। কিন্তু রুগী নিজের পায়ে দাঁড়াবার কোনো ক্ষমতা নেই। তার সঙ্গে তার হাজব্যান্ড ছিল, অর্থাৎ আমার ভাগ্নি জামাই ছিল। সে আটক দিয়েছে, বললে যে আমার ভাগ্নি জামাই বললো যে ভিসা হইলো ২টা, ভিসা ২টা, আমাদের প্লেনের টিকিট 2টা, আমাদেরকে একজন কেন দিবেন? বলে না, একজনের বেশি যাওয়া যাবে না, শুধু রুগী যাবে। যেখানে রুগী নিজের পায়ে দাঁড়াইতে পারতেছে না, এই রুগীটা কিভাবে ইমিগ্রেশন পার হয়ে ভারতের এয়ারপোর্টে যাবে? তারপরে সে দিল্লি যাবে, দিল্লি থেকে যাবে চেন্নাই। তারপরে ৫,০০০ টাকা রফায় তফায় উনি ছাড়পত্র দিলেন। আমাদেরকে হচ্ছে প্রথম বাংলাদেশে যখন আমরা ওইখানে গেছি, গিয়া যাই ইমিগ্রেশনের সামনে খাড়াইছি, আর উনি বলতেছে কোথায় যাবেন? বলতেছি ভাই ইন্ডিয়া যাবো। কেন যাবেন? চিকিৎসার জন্য যাবো। আপনাদের দেখে তো মনে হয় না, দেখলে কি মানুষের মনে হয় যে মানুষ চিকিৎসা করবে? মানুষের ভিতরে সমস্যা থাকতে পারে না? আমার ভাই মেডিকেল টেস্ট আছে, পার্সোনাল কিছু সমস্যা আছে ভাই। পরে কয় মনে হয় না ঠিক আছে, পরে দেয় না, পরে কয় ডকুমেন্ট দেখান। তা আমি বলছি যে হ্যাঁ, এই যে আমার এই হোটেল বুক যে আপনার মেডিকেলের যে কাগজগুলো, এই কাগজগুলো আছে। পরে কয় হবে না। কেন ভাই? পরে কয় পিছনে যান, তারা ঘুমায়, যেখানে রেস্ট করে ওই রেস্টের এখানে ২জন ঘুমাই রয়েছে, আর আমি ওইখানে একটা খাড়াই রয়েছি। তো ২জনে ঘুমাই রয়েছে। ঘুমাই থাকার পরে ওইখানে নিচে নিয়ে কইতেছে যে ভাই এই ব্যাপার, ৩-৪,০০০ টাকা দেন, জিনিসটা সমাধান হয়ে যাবে। আমি ২-৪,০০০ টাকা কেন দেবো? কয়টা হলে হবে না। পরে আমি বলছি ভাই কেন দেবো? পরে কয়ে মানে এরপরে উনি আমাদের পাসপোর্টটা হাতে নিয়ে উনি ওইখানে গেছে, কম্পিউটার ওইখানে গেছে, গিয়ে উনি আনছে।
এই আমাদের মামলার একটা কাগজ আনছেন তো ভাই, এই যে মামলার কাগজটা আনছেন এটা এখানে অনলাইনে দেওয়া আছে, কিন্তু ভাই আমি তখন বাইরে ছিলাম, এটা মিথ্যা, এটা কাগজ, এটা একবারে এখন টোটালে সেটা নাই, অনলাইনে রয়ে গেছে। এই যে আমার কাছে নিষ্পত্তির কাগজ আছে। হবে না এটা সেটা চার্জশিট নিয়ে আসো। আমি তো ভাই এখন আমি চার্জশিট নিয়ে আসবো কোথা থেকে? এটা হচ্ছে যে আমার চার্জশিটই নাম ছিল না ভাই। এখন ইন্ডিয়া আমাদের বিচার দিতে যাওয়ার জন্য আপনি চার্জশিট আর এগুলো সময় দেখতে গেলে ভাই আমার যাবে হচ্ছে আমার মেডিকেলে যেতে হবে ইমার্জেন্সি 24 তারিখে। পরে অনেক 40,000 চায়, এরকম চায়, অনেক কথা বলে। পরে উনি বলতেছে যে হবে না, এটা সেটা অনেক কথা। পরে আরেকটা আছে হাতের ডান থেকে, উনি বলতে যে তোমরা যেতেই পারবে না, চ্যালেঞ্জ করলাম। বললাম যে কেন যেতে পারবো না, পরে এত তথ্য করলাম না। পরে ভাই না যাইতে বললে এটা আমাদের কপালে যদি না থাকে যাবো না। তারপরে তাই ইন্ডিয়া গেলাম। ইন্ডিয়া যাওয়ার পরে আমার যে লোকটা এলাকার ও ভিতরে আগে ঢুকছে, ঢুকার পরে আমি অনেকক্ষণ পরে ঢুকছি, আমি একটু কাজ ছাড়ছি, অনেকক্ষণ পরে ঢুকছি। ঢুকার পরে ওরে চাই দিয়ে ও ঘুরতেছে, ওরে এই রুমের ওই রুমে নেয়, ওই ছাড়াই দিচ্ছে। আইসা বলতেছে তোমরা দুজন এক বেলা লই। আমি বলতেছি মানে কি? তোমরা দুজন একসাথে যাবা, এম্বাসিতে যাবা, তোমরা হসপিটালে যাও না, এরকম কয়েকটা কথা বলতে আমার একটুটুকুই বলছে। আর কিছু পাসপোর্টটা দাও। আমি কই না, আমি আমার বাবার জন্য ওয়েট করতেছি, আমার বাবা আসলে আমি পাসপোর্টটা নিয়ে আমার বাবারে নিয়ে যাবো। কয় না, পাসপোর্টটা দাও, না দিলে তোমার লাল মেরে দিবো, আর তুমি আর জীবনে ইন্ডিয়া ঢুকতে পারবে না। পরে আমি পাসপোর্টটা দিয়েছি, যাওয়ার পরে উনি স্ক্রিনিং কইরা তারপরে যাও দেখ চলে যাও, ভিসা নিয়ে আসো। আমি বললাম আমার তো ভিসা আছে। কয় না, মানে আমার আর কোনো কাগজপত্র কোনো কিছু দেখে নাই। তখন বাংলাদেশে আমরা যখন আসছি আমরা আর ওই ইমিগ্রেশনে ঢুকি নাই। পরে আমাদেরকে বাংলাদেশের ওনারা বলতেছে যে আপনারা ইমিগ্রেশনটা ক্রস করে আসেন। তখন ইমিগ্রেশনের ভিতরে গেছি। ভিতরে যাওয়ার পরে উনি বলতেছে যে বলছিলামই আপনারা যাইতে পারবেন না। তো আচ্ছা ঠিক আছে, যাইতে পারি না, এটা আমাদের তো মানে কয় টাকা দা ভিসা করতেন? তা আমি বললাম যে ভিসা এমনি পাইছি বা এরকম খাইছেননি, মানে এটা ভাষা খারাপ করছে। পরে কইছি ভাই টাকা গেলে আমার কাছে, আপনার সমস্যাটা কি? পরে ও আমারে বলে আমি মানে নাকি আমার একটা মানে একটা কথা বলছে। পরে আমি কিছু বলি নাই ভাই, কারণ সারাদিন না খাওয়া। পরে আমি বলছি যে ভাই আমার যদি আপনার সম্ভব হয় আপনার যেই যেমন চায় পাসপোর্টে মাইরা দেন, আমি ভাই ব্যাগ বাসায় চলে যাবো। ভাই আমি একটু পরে গাড়ি পেতাম না, অলরেডি ট্রেন পেতাম না, 7টা 8টা বাজে যেতে থাকা। আপনার যা মন চায় মারেন, আমি চলে যাই। পরে অনেকক্ষণ উনি বন্ধ করে লাগবো, এইটা সেটা কত ধরনের কথা বলে রিকোয়েস্ট করে কইছি ভাই আমরা যাবো, আমরা বাসায় যাবো, ট্রেন পেতাম না, আমাদের দাউদ ট্রেনে যাইতে হবে, ইয়ে করেন। পরে কয় যদি টাকা দিচ্ছি তাহলে তো ঢুকতে পারছি, আমরা ওইখানে আবার কন্ট্যাক্ট করে সিস্টেম করে ঢুকাই দিতাম, এরকম কথা। কারণ কি আপনি বলতেন আমাদের, আর আমরা তো বিচার লিগেল নিয়ে আসছি, টাকা দেবো কেন? আপনি বলতেন যে এত টাকা দে, তবু এখানটা পার করে দেই। এখন আপনি বাঙালি ভাই হইয়া এত কথা বলতেছেন, পাক না তুমি পাক না, ভাই থাক হইতে ভাই চক্র করতে পারবো না, দিয়ে দেন, বাসায় চলে যাই। পরে বাসায় পরে চলে আসছি। আর উনিরা 5,000 টাকা নিয়েছিল, এটা আর বলি নাই ভাই, কারণ ওনাদের তো বিবেক নাই। ওনারা 5,000 টাকা না দিলে আমাকে ছাড়বে না, আমরা মামলা আছে, এটা আছে, ভয়ভীতি দেখাইছে, বাজের বিহেভ করছেন। হ্যাঁ আমাকে অ্যাকচুয়ালি বলতে হবে এটা কথা কম মানে আমার লাঠি দিতে পারে গেছে। আমি এটাও বলিনি আপনাদেরকে, ওই কালো লোকটায়। এরপরে লগে আরেকটা আছে, ও বলে যে আমাদের বড় অফিসার, আমরা এত কথা বলি না, তুমি বলো কেন? আমি কই আমি তো কথা বলতে চাইতেছি, ওনার সাথে ঝগড়া না, ওনাকে বুঝাবো যে ভাই কথাটা ঠিক বেশি কথা করছি পাক না। আমি তো ভাই আমার নামে যে মামলা ছিল ওইটা নাই, এই কথাটা আমি আপনাকে বুঝাতে চাচ্ছি, আপনি বুঝেন। আমার মা অসুস্থ, এখন আমি কল দিয়ে মাকে বলবো মা ওই জিনিসটা ওইখান থেকে আমাকে ছবি তুলে পাঠাও, এটা কি সম্ভব? মোবাইলে যা আছে দেখেন, এইটাই আমার মা পাঠাবে। তো বেড়া তুই পাক না, কথা কম মানে যত রকমের চোখ রাঙা লাঠিও দিতে চাইছে ভাই। তাহলে আর কি কোথা যায়? বলতে যাবোই না ভাই, আমার আমি বাসায় চলে যাবো। এটা কি ইমিগ্রেশনের ভিতরে হইছে না ওই যে রুমের মধ্যে, তাদের ব্যারাকের ভিতরে? রুমের ভিতরে। ইমিগ্রেশনের যে কম্পিউটার রুম, এটার মধ্যে? কম্পিউটার রুমের পিছনে যে থাকার 3টা বেড আছে, ওই বেডের ওইখানে। ও আচ্ছা, যেখানে আমরা খাবার খাই। বুঝতে পারছি। 3টা বেড আছে, একটা টেবিল আছে, একটা ডাইনিং টেবিল আছে, তারপরে হচ্ছে যে ফ্রিজ টিভি এগুলো সব। হ্যাঁ থাকা খাওয়ার রুম। আচ্ছা, যাওয়ার সময় কত টাকা চাইছিল আপনাদের কাছে? যে ওইখানে মানে উনি বলছিল 40,000 টাকা দাও। আমরা বলছি ভাই আমরা ওইখানে যাব, আমাদের কাছে যা আছে যাই এইগুলো আছে, আমাদের ওইখানে যা চলতে হবে। তো ডলার থাকলে ডলার দাও, ইন্ডিয়ান রুপি থাকলে ইন্ডিয়ান রুপি দাও,
মানে এরকম জাহাজটা বিহেভ করে। আমি আমার বাবার কাছ থেকে 1000 টাকা নিয়ে ওনার 5000 টাকা মিলাইয়া ওনার হাতে পেয়ে দইটা করছি, ভাই আমাকে যাইতে দেন, আমার ইমার্জেন্সি, ভাই পার্সোনাল সমস্যা থাকতে পারে। এরপর 40 থেকে 20 আইয়ে, এরপরে 20 থেকে আইছে 10। আমি বলছি ভাই এইটাই আছে, দিলে দিতে পারেন, না দিলে বাসায় চলে যাবো ব্যাক করে। ভাই আর কষ্ট দিয়েন না, এমনি ভাই বৃষ্টির ভিতরে আসছি। মানে ওনাদের ব্যবহারটা খুব খারাপ। 23 জুলাই সকাল 10টা থেকে 11টার মধ্যে 4 যাত্রীর কাছে থেকে 80,000 টাকার রফাদফা হয়। কনস্টেবল দেলোয়ার লাইনে দাঁড় করানো ছাড়াই সরাসরি পার করিয়ে দেন। তদন্তে জানা গেছে কনস্টেবল দেলোয়ার দীর্ঘদিন ধরে নিয়ম বহির্ভূতভাবে ডেস্কে বসে কাজ করছেন। ওসি সাত্তারের সঙ্গে একই উপজেলার বাসিন্দা হওয়ায় রয়েছে অভ্যন্তরীণ যোগসাজশের অভিযোগও। একেবারেই না, টাকা দেওয়ার কোনো এখানে প্রশ্নই আসে না। এখানে যারা আমি এখানে জয়েন করার পর থেকে একজন লোকও যদি এসে মানে বলতে পারে যে এখানে এই ধরনের কোনো ট্রানজ্যাকশান বা ইলিগ্যাল ট্রানজ্যাকশান হচ্ছে, তাহলে অবশ্যই আমি যদি সেরকম ধরনের কোনো হয়ে থাকে অবশ্যই আপনারা আমাকে ডকুমেন্টারি আপনার এভিডেন্স দেখান, আমি ইনশাল্লাহ অবশ্যই ব্যবস্থা নেব তাদের বিরুদ্ধে। আমি একেবারে এই ব্যাপারে জিরো টলারেন্স। যাত্রী অনেকে ওই যারা গরিব যাত্রী থাকে তারা অনেকেই লেখাপড়া জানে না, হয়তো তাদের ইডি কার্ডটা ফিল আপ করার জন্য, যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাচ্ছে তাদের ইডি কার্ড ফিল আপ করা লাগে। তো ইডি কার্ডটা ফিল আপ করার ক্ষেত্রে হয়তো আমাদের লোকজনকে বলে যে একটু সহযোগিতা করার জন্য। এটাই। ট্রাভেল ট্যাক্স ছাড়া আসে, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। একজন ট্রাভেল ট্যাক্স ছাড়া, তারপর রেজিস্ট্রেশন ফি জমা ছাড়া, ওভারস্টে ফি জমা ছাড়া এখানে কোনোভাবে আসা সম্ভব না। যদি আসে আপনারা অবশ্যই এটা ডকুমেন্টারি আমাকে প্রুফ দেখান। আমি ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি, আমি অবশ্যই এটার ব্যাপারে আমার ঊর্ধ্বতন কর্মকর্তা মহোদয়দেরকে অবহিত করব। এদিকে গত 15 দিন পর্যবেক্ষণ করে দেখা গেছে সকাল 8টা থেকে 11টার মধ্যে ওসি সাত্তারকে অফিসে পাওয়া যায়নি। বিকেল 5টার আগেই চলে যান তিনি। এছাড়া নিষিদ্ধ যাত্রীকে অন্যের আইডি ব্যবহার করে পার করানোর ঘটনাও রয়েছে। এইগুলা অবান্তর কথাবার্তা। আমি এরকম ডেক্সের এখানে যদি এরকম কেউ বলতে পারে যে ডেক্সে এসে আমি ডেক্সারে দিয়ে অনেক খোঁজাখুঁজি করে, এটা কোনো যুক্তি কথা না। যেহেতু যাত্রী তো এমনিতে যাবে ওখানে, আমি ডেক্স থাকলে আমার সামনে তো ডেক্সে যাবে এমনি। অবান্তর কথাবার্তা। আচ্ছা আমি তোর স্যারের সামনে কথা বলি, স্যারের সামনে কথা বলি, এটা ভালোই ভাবি আমার কথা বুঝলেন। তাহলে আমরা একসাথে স্যারও থাকলো, আমরাও থাকলেন, আমরা একসাথে কথা বললাম। ওই তো আপনি একসাথে স্যারের সামনে কথা বলি, আমরা স্যারের সামনে কথা বলি, সমস্যা কি? না এরকম কোনো আমাদের এখানে এরকম কোনো কার্যক্রম হওয়ার সুযোগ নাই বা হয় না, ঠিক আছে। এখানে আমাদের স্যার আসার পর থেকেই মোটামুটি শক্ত হাতে এগুলো দেখতেছে আর কি। এগুলো বিষয় নিয়ে কোনো আসলে ইয়ে নেই, এটা যুক্তিগত নাই। না না এরকম অসম্ভব। আমি ডেক্সারে কোনো সময় আমাদের তো 24 ঘন্টা সিসি ক্যামেরা এখানে ইয়াদ আছে, আমাদের এখানে সিসি ফুটেজ আমাদের কাছে আছে 24 ঘন্টা। ডেক্সারে যে পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। না না ডেক্সে আছে বলতেছি। ডেক্সে আমি কাজ করার সময় তো ডেক্সে সবসময় সার্বক্ষণিক সিসি ক্যামেরা আছে, কিন্তু আমি কোথাও মুভমেন্ট করি কিনা দেখা যাবে স্পষ্টই আছে। না না এরকম কিছু বিষয় না। তো না আপনি এরকম বলতেছেন যে আমি এখানে ডেক্সে কাজ করি যখন, তখন 24 ঘন্টার সিসি ফুটেজ আছে, এটা বলতেছিলাম। স্থানীয়দের মতে ইমিগ্রেশনের মতো আন্তর্জাতিক পয়েন্টে এ ধরনের দুর্নীতি শুধু যাত্রীদের নয়, দেশের ভাবমূর্তির জন্য হুমকি। শুদ্ধি অভিযান ছাড়া এই চক্র থামানো সম্ভব নয়। নাওমি নাসরিন, ডেইলি সান।